নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাসি। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। দু হাতে দুটো বুড়ো আঙুল নেই বলে ফটিকের আটকায় কিসে? কিছুতেই না। কেবল মাঝে মাঝে মাসি দুঃখ করে বলে, আহা, আমার ফটিকের যদি দুটো বুড়ো আঙুল থাকতো। মাসি হচ্ছে কোরের রাড়ি। ফটিকই তার ধ্যান জ্ঞান। বর্ধমানে ফটকের অপদার্থ বাপ এক ভুসিওয়ালার আড়তে দাড়িপাল্লা সামলায়। বাদবাকি সময়টা হয় দেশি মাল গেলে, নয়তো বোকা মুখে সুখ সুখ ভাব ফুটিয়ে পায়ের একজিমা চুলকায়। ছেলেপুলেগুলো রাস্তায় ধুলো কাদা মেখে ভূত সেজে বাউন্ডুলেপানা করে বেড়ায়। ওই ভূতের দল থেকে মাসি বেছে ফটিককেই তুলে এনেছিল একদিন। দুটো বুড়ো আঙুল না থাকায় সে ছিল মা বাপের কমতি ছেলে। পুরো ছেলে নয় বলে বাপ তাকে পুষ্যপুত্র দিতে আপত্তি করেনি। মা কিছু কান্নাকাটি করেছিল, তা সে হচ্ছে মায়েদের ধাত। মনমাসির বিষয় সম্পত্তি একদিন যে ফটিকই পাবে তা বুঝতে না পেরে এক ভাগিদার ভাগ্নে মাঝে মাঝে এসে হামলা করে। নইলে মাসির খোলার চালের বাড়ি আর 3 বিঘে ধানি জমি, কিছু সোনাদানা এসব ফটকেই পাবে। মাসি ধর্মভীরু লোক। স্বামীর ব্যাংকের টাকা পয়সার সুদ থেকে সংসার চালায়। ইচ্ছে করলে মাসি টাকাটা বাইরে চড়া সুদে খাটাতে পারত, খাটায় না। সন্ধেবেলা ভাগবত পড়ে বারান্দায় বসে। সেই ভাগবত শুনতে মাঝে মাঝে 2-4 জন বুড়ি বিধবা এসে বসে। তাদের কাছেই দুঃখ করে মাসি, আহা, আমার ফটকের যদি দুটো বুড়ো আঙুল থাকতো। বুড়িরা সায় দিয়ে বলে, বুড়ো আঙুল থাকলে ও ছেলেরা দেখতে হতো না, বুড়ো আঙুল ছাড়া এবার ওর আটকায় কিসে? ঠিক কথা, ফটিকের আটকায় না। মাসি তাকে বসে থাকতে দেয় না। সাইকেল চালানো শিখতে পাঠায়, তবলা বাজানো শিখতে পাঠায়, গাড়ি চালানো শিখতে পাঠায়। তার ধারণা ফটিককে দিয়ে সব হবে। দিব্যি সাইকেল চালায় ফটিক। চাটুর্দেজের ড্রাইভার মদনার সঙ্গে ভাব জমিয়ে গাড়ি চালাতেও শিখে গেল প্রায়। ভরসা আছে, মাসি একটা লরি কিনে দেবে ওকে। লম্বা লম্বা ট্রিপ দিয়ে দেদার কামাবে ফটিক। বুড়ো আঙুল ছাড়াই ও সবাইকে বুড়ো আঙুল দেখাবে একদিন। পাড়ার ফাংশনে সেদিন রেডিও আর্টিস্ট অনিল বরণ গাইতে এসে ফটিককে দেখে চোখ কোঁচকালো। বলল, তুই পারবি? ফটকে তবলায় পাউডার মাখাতে মাখাতে বলল, তুমি গান ধরো না। অনিল বরণের চাকরি ভালো নয়। হাওড়া মিউনিসিপ্যালিটির জমাদারের কাজ দেখে বেড়ায়, কিন্তু তার চুল ফাঁপানো, পোশাক হালফিলের প্যান্ট শার্ট, পায়ে চোখা জুতো, কণ্ঠে সর্বদা গুনগুনানি। একবার রেডিওতে চান্স পেয়েছে। গায়ক অনিল বরণের ডাকটাই আলাদা। এ অঞ্চলের সব ফাংশনে সে বাধা আর্টিস্ট। ফটিককে তাই নিচু নজরে দেখে। অবহেলায় ফাংশন মারা একটা সাপটা মেরে মৃদু স্বরে ফুল প্রজাপতি তুমি আমি মার্কা আধুনিক ধরে ফেলল। টপা টপ টুম আওয়াজে তবলায় বোল তুলে ফেলে ফটিক। শ্রোতারা অনিল বরণকে ছেড়ে ফটিকের 8 আঙুলের কাজ দেখে আর বাহবা দেয়। সামনে বাচ্চারা চেঁচাচ্ছে, ফটিক দা চালিয়ে যাও। অনিল বরণ হারমোনিয়ামের সুর ধরে রেখে নিচু স্বরে বলল, ফটকে ঘিসে মার। ফটকে ঘিসে মারল। বায়াতে দিব্যি পরিপাটি কাজ দেখায় সে, মুখে হাসি। অনিল বরণ গেয়ে উঠে তার পিঠ চাপড়ে দিল, বেশ বাজিয়েছিস। তা ফটিকের আটকায় না। মাসির ছানি কাটার পর আজকাল সেই জামা কাপড়ের ফাটাফুটো সুই সুতোয় সেলাই করে, ছেঁড়া বোতাম বসিয়ে নেয়। বুড়ো আঙুল ছাড়াই সে দিব্যি উলও বুনতে পারে। তর্জনী আর মাঝের আঙুলে কলম চেপে ধরে সে গোটা গোটা অক্ষরে লেখালেখি যা চালায়, কে বলবে সেই হাতের লেখা বুড়ো আঙুল ছাড়াই লেখা হয়েছে। পাড়ায় সে হচ্ছে একটা উদাহরণ। 2 আঙুল কমতি ফটকে যা পারে তা বাড়তি 2 আঙুলের লোকেরা পারে না। উদাহরণ আরও আছে। 55 তলার হারাধন, কোমরের নিচের অংশটুকু শুকিয়ে কুকুরে এইটুকু। হারাধন হাটে হামাগুড়ি দিয়ে, হাঁটুতে দড়ি দিয়ে বাঁধা চামড়ায় একটু গদি, 2 হাতে একজোড়া কাঠের খড়ম। ভিড়ের রাস্তায় এঁকে বেঁকে অনায়াসে চলে যায় সে, আটকায় না। কুকুর বিড়াল যদি 4 পায়ে বিশ্ব সংসার চষতে পারে, তবে হারাধনই বা পারবে না কেন? হারাধন বাজার করে, দোকানে সওদা করে,
দোতলার সিঁড়ি দরকার মতন ভাঙতে পারে। বেঁচে থাকা মানেই হচ্ছে কম্পিটিশন। নানা ধান্দায় ঘুরে ঠুরে অবশেষে হারাধন গত 12 বছর যাবৎ তার বাড়িতে একটি কালী মন্দির দিয়েছে। ভারী জাগ্রত কালী। হাফ প্যান্ট পরা হারাধন গায়ে একটা পাটের চাদর জড়িয়ে পুজো করতে বসে। বেলা 10টায় শুরু হয় তার জনসংযোগ। একটা এক্সারসাইজ বুক খুলে পেন্সিল হাতে বসে থাকে। খাতায় কয়েকটা খোপ কাটা। সেই সব খোপে বিচিত্র অঙ্ক লেখা আছে। তার রোগা টোগা বুড়ো মানুষ বিধবা মা ছেলের পিছনে এসে হাত জোড় করে বসে থাকে। তখন লোকজন এলে তাদের সমস্যার কথা শুনে টুনে হারাধন গম্ভীরভাবে চোখ বুজে ধ্যানস্থ হয়। একসময় হঠাৎ আস্তে আস্তে ডাকতে থাকে, মা, মাগো, ও মা। সে ডাক তার আসল মাকে নয়, কালীকে। হাতের পেন্সিল যেন স্বপ্নের ঘোরে সরতে সরতে একটা ঘরে গিয়ে স্থির হয়। এসেছে, মা এসেছে। হারাধন তখন এমনভাবে কথাবার্তা শুরু করে যেন টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে। বলে, তা হ্যাঁ মা, এই যে জয়চরণের বড় বিপদ, একবার এদিকে বেড়াতে বেড়াতে আসবেন নাকি? সময় কি হবে মা? ওপার থেকে কালী কি বলে তা এ পাশের সাধারণ শুনতে পায় না, কিন্তু হারাধন শোনে ঠিকই। বলে, এই ধরুন কাল রাত 10টা-11টা নাগাদ। মিনিট 15-র জন্য কি সময় হবে মা? হবে? আচ্ছা মা, তবে ওই কথাই রইল। এবং তখন চোখ খুলে আসল মার দিকে চেয়ে হারাধন গম্ভীর হয়ে বলে, শুনলে তো, কাল রাত 10টা-11টার মধ্যে মা আসবেন। তার মা তখন ভারী আতঙ্কিত হয়ে বলে, তাহলে তো পুজোর জোগাড় করতে হয়। হারাধন অবজ্ঞা ভরে জয়চরণের দিকে তাকিয়ে বলে, তাহলে খরচাপাতি ইত্যাদি? 8 আঙুলের ফটকের সঙ্গে হারাধনের ভারী ভাব। যাতায়াতের পথে ফটকে হারাধনের জাগ্রত কালীস্থানে একবার মাথা ঠুকে যায়। সময় থাকলে বসেও পড়ে। হারাধন তার দুটো কমতি আঙুলের হাত দুখানার দিকে চেয়ে বলে, জন্মের দোষ বুঝলি? ফটকে মাথা নাড়ে। আর তোমারটা? এ হচ্ছে ক্ষণের দোষ। টাইফয়েড না হলে? একটা শ্বাস ফেলে বলে, সবই মায়ের ইচ্ছে। তিনি পা ভেঙে আটকে রেখেছেন তার কাছে, নইলে হয়তো পিছলে যেতুম। তবু কারোর কিছু আটকে থাকে না। হারাধনেরও দিন চলে, ফটিকেরও। হারাধন মাঝে মাঝে ডেকে বলে, মন্তর নিবি নাকি ও ফটিক? ফটিক রাজি, কিন্তু মাসি রাজি নয়। অল্প বয়স থেকে ব্রহ্মচর্য করে করে মাসি ভারী জেদি আর তেজি হয়ে গেছে। বলে, পঞ্চাননতলার হারু দেবে মন্তর? ও মা গো, ঠাকুর দেবতার নামে কিছু বলতে নেই। হারাধনের কালী মায়ের পায়ে গড়, কিন্তু ও কি মন্তর দেবে খ্যাপা? নেলা হাবলা কুচুটে, খবরদার ও কথা মনে উঠাই দিবি না, সব নিংড়ে নেবে। ফটিক তাই রাজি হয় না। হারাধন দুঃখ করে বলে, শেষ তক লরি চালাবি ছোট লোকদের মতো? আমারই হয়েছে বিপদ। আমার সব মন্ত্রতন্ত্র, তত্ত্বের সব গ্রহ কথা, মন্ত্রগুপ্তি, এগুলো কাকে দিয়ে যাই? তোমার তো অনেক শিষ্য। কথাটা মিথ্যে। বস্তির কিছু হাঘরে কয়েকটা রেলকুলি আর 2-4 জন ছাতুওয়ালাকে ধরে মন্তর দিয়েছে বটে হারাধন, কিন্তু সংখ্যায় তারা বড় জোর 25-30 হবে কুড়িয়ে বাড়িয়ে। তবু হারাধন কথাটা শুনে খুশি হয়। বলে, তা অনেক শিষ্য বটে, কিন্তু মানুষ কটা? এই তো সেদিন লালুবাবু মন্তর নিতে এলো, পয়সাওয়ালা লোক, বড় বাজারে পাইকারি রুমালের কারবার। কিন্তু হলে কি হয়, পলকা গেলাসে কড়া মদ ঢাললে যেমন ফেটে যায় চড়াক করে, এও হচ্ছে তাই। আধার দেখে বুঝলাম চলবে না। মন্তর কানে ঢুকতে না ঢুকতেই ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর উঠবে না। একটা কমজোরি মন্তর জপ করতে দিলুম, আসল মন্তর নেওয়ার লোক কই রে? তোকে দেখেই বুঝেছি, এই হচ্ছে আসল আধার। আমার সব সাধন টাধন ধরে রাখতে পারবে। ফটিককে ভালোবাসে সবাই। মদ নাও, চাটুজ্যেদের গাড়িটায় মদ নাই তাকে সুযোগ বুঝে তুলে নেয়, এটা ওটা শেখায়। বলে, 8 আঙুলে তোর যা এলেম, বুঝলি, আমার ইচ্ছে একটা গাড়ি সারাইয়ের কারখানা করি, কাঁচা পয়সা। তোর মাসি যদি কিছু ছাড়তো। কদমতলার রাস্তার মোড়ে একটা ভালো স্পট দেখে এসেছি, 2 জন মিলে কারখানা চালাতাম, চাকরি করে আর কটা পহা।
সে ফাঁদে পা দেয় না ফটিক, পিছলে বেরিয়ে যায়, কিন্তু আশ্বাস দিয়ে রাখে ফাঁকতালে মোটর ইঞ্জিনটা মদনার কাছ থেকে ভালো মতো চিনে নিতে থাকে। ফটিকের আসল জায়গা হচ্ছে তার মাসি। সারাদিন শুদ্ধা চা আর সুচিবাই। ঘরে গরুর ছবি আছে, দিনের বেশিরভাগ সময় সেখানেই বসে থাকে। ভাগবত, রামায়ণ, মহাভারত এসব হচ্ছে মাসির সারা দিনের সঙ্গী। তবু ফটিক হচ্ছে মাসির বুকের পাঁজর। সারাদিন ফটিকের কথা ভেবে ভেবে সারা। ফটিক তাই নিশ্চিন্ত আছে, কিন্তু নিশ্চিন্তে থাকতে দেয় না মাসির ভাগ্নে শ্রীপতি। কালো মতো খয়া চেহারা, বয়স 40-40 হবে। এক সময় ঠিকাদারি করত, এখন কি করে কে জানে। অভাবী লোক, বড় বদমেজাজি, বউয়ের সঙ্গে ঝগড়া করে একদা আত্মহত্যা করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সেই রাম রাজাতলা পর্যন্ত চলে যায়। তারপর একটা নির্জন জায়গা দেখে রেল লাইনে গলা দিয়ে শুয়ে থাকে। কিন্তু কপাল খারাপ, আগে থেকে শুয়ে থাকার ফলে একটু ঘুম ভাব এসে গিয়েছিল বুঝি। হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে আঁতকে উঠে আ আ করতে থাকে। কেমন হয়ে গেল, রেল লাইন থেকে আর গলা তুলতে পারে না। 20 গজ দূরে গাড়িটা থামিয়ে বদরাগী ড্রাইভারটা তেলকালি মাখা ভূতের মতো নেমে এসে ঘেঁটি ধরে যখন তুললো তাকে, তখন সে বিড়বিড় করে বলছে, হ্যাঁ হ্যাঁ মরে গেছি, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মরে গেছি। ড্রাইভার সাহেব মুগুরের মতন হাতে 2-4টে থাপ্পড় বসাতেই শ্রীপতি সজ্ঞানে আসে। তারপর সে কি দৌড়। তাই শ্রীপতির আর মরা হয়নি। জ্যান্ত শ্রীপতি তাই এসে মাঝে মাঝে ফটিককে শাসায়। কবে কাটছো বলো দেখি ফটিক চাঁদ, আমাকে জানো তো? শালকের 1 নম্বর মস্তান হচ্ছে এই শ্রীপতি সমাদ্দার। ঘাড় ধরে বের করব যদি নিজে থেকে না যাও। মাসির উপরেও টং করে যায় সে। মামি, আমি কিন্তু উকিল মোক্তার করব না। ওই ফটকের যদি ভালো চাও ওকে পাঠিয়ে দাও দেশে। আমি মামার ভিটে কাউকে চেপে বসতে দেব না। ফটিক এসব অবস্থায় ভারী অসহায় বোধ করে। ভাবে এমন সুখের জায়গা ছেড়ে আবার বুঝি সত্যিই তাকে বর্ধমানের বাড়িতে ফিরে যেতে হয়। কিন্তু মাসির মুখের রেখায় নড়চড় হয় না। শ্রীপতি যেন সামনে নেই, এমন ভাবে মাসি তাকে অগ্রাহ্য করে। ঘরের কাজ সারে শ্রীপতি পাড়া মাত করে ফিরে যায়। ওই রোগা ফর্সা ছোট্ট বুড়ি মাসির কোথাও যেন একটা ভারী জোর আছে। সেই জোরটা যেন সব সময় ঘিরে রাখে ফটিককে। তাই একদিন শ্রীপতি এলে ফটিক তাকে উল্টে শুনিয়ে দেয়, ভারী তো মস্তান, ইঞ্জিনের ড্রাইভার চড়িয়ে ঠান্ডা করে দিয়েছিল, আবার মস্তান। তবে রে 8 আঙুলে অলুক্ষণে বলে তেড়ে আসে বটে শ্রীপতি, কিন্তু সহসা উদ্যত হাত থামিয়ে কেবল তরপাতে থাকে, মারে না, ঠিক সাহস পায় না বোধ হয়। মাসির কি বা আছে, অল্প কিছু জমি, সামান্য টাকা, কিছু সোনা দানা, তার উপরেই সকলের চোখ। মাসি কেবলমাত্র উদাসীন। এ তত্ত্বটা বুঝতে পারে ফটিক। নিজের উপর ঘেন্না হয় মাঝে মাঝে। সেও তো ওই ভরসাই আছে। হারাধনের কালিস্থানে সেদিন প্রণাম সেরে বেরিয়েই যদু মুখতারের সঙ্গে দেখা। বুড়ো হাড়ে হারামজাদা, রোগা খিটখিটে চেহারা, চোখে বুদ্ধির চিকিমিকি। ফটিককে দেখে বলে, কি বাবা ফটিক, শুনেছ? কি? তোমার বাড়া ভাতে ছাই, মাসি যে সম্পত্তি সব দেবোত্তর করে দিল। কথাটা বিশ্বাস হয় না ফটিকের। চেয়ে থাকে। বুড়ো তার মুখের দিকে ভারী খুশি খুশি ভাবে চেয়ে থাকে। কারোর কোনো গর্দিশ হলে যদু মুক্তারের ভারী আনন্দ। বলে, তোদের বাড়ি থেকেই আসছি উইলে সাক্ষী দিয়ে, তোর মাসির ভিটে গুরুর মঠ হবে, এবার নিজের রাস্তা দেখ। কথাটা মাসিকে মুখোমুখি জিজ্ঞাসা করতে লজ্জা পায় ফটিক। মাসিও যেচে কিছু বলে না। মনটা ভারী দমে যায় তার। 4 বছর বয়স থেকে মাসির কাছে সে এত বড়টি হলো। সবাই জানে সে মাসির ছেলের থেকেও বেশি। 8 আঙুলের ফটিককে মাসি কত স্নেহে ভালোবাসায় 10 আঙুলের মানুষের মতো সবকিছু শিখিয়েছে। তবে মাসির এটা কিরকম ব্যবহার? হারাধনের কাছে দুঃখ করে ফটিক। এমনটা হবে জানলে কোনো শালা এসে এতকাল পড়ে থাকতো? দুঃখ করিস না ফটিক, মঠ যদি হয় তো মাসিকে বল আমাকে যেন সেবাইত করে,
তোরটা পুষিয়ে দেব। মদনা ফটিককে ধরে বলে, তখনই বলেছিলুম কদমতলার জায়গাটা দুজনে নিয়ে আয়, কাঁচা পয়সা লুটে নিতাম। খবর পেয়ে শ্রীপতিও আসে। ফটিকের সঙ্গে দেখা হয় চৌরাস্তায়। নরম গলায় বলে, বুড়ির মাথাটাই গেছে বিগড়ে, দেবত্তর আবার কিরে? না হয় তোর নামেই থাকতো সম্পত্তি, আমরা দুই ভাইয়ে ভোগ করতুম। 1,050 নগদ সোনাদানা মিলে ধর আরো 1,030-1,040। ইস, ভাবা যায় না। ভাবতে ভাবতে নিজের 8 আঙুলের উপর ভরসা হারিয়ে ফেলে ফটকে। দিন রাত লোকজন তার কান মন্তর দিচ্ছে। মাথা ক্রমে গরম হয়ে যায়। বুঝতে পারে মাসি তাকে সবচেয়ে বড় ধাপ্পাটা দিয়েছে। ফটিক তাই রাগে রাগে বাসাতেই থাকে না বড় একটা। সকালে বেরোয়, রাত করে ফেরে। মনের মধ্যে একটা পাখি কেবল কুডাক ডাকে। বারান্দায় একা বসে ভগবত পড়ছে মাসি। সামনে পিদিম। ননিচোরা কৃষ্ণের মুখ ফাঁক করে মা যশোদা দেখছেন সত্যিই খেয়েছে কিনা কৃষ্ণ। ও মা, কোথায় ননি? মা যশোদা দেখেন কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ। রাত হয়েছে, ফটিক এইবার ফিরবে। মাসি টের পায় চরাচর নির্ঝুম। ভগবত পাঠের শব্দ যত দূর যায় তত দূর বড় পবিত্র। কত পোকামাকড় কাছে আসে, কত সাপ কোপ। ওই শব্দ সবাইকে টেনে আনে কাছে। আজও এসেছে। চোখ না তুলেও টের পায় মাসি। সিঁড়ির মুখে উঠে এসেছে দুটি দীর্ঘ দেহ। নিস্পন্দ পড়ে আছে, শুনছে, কারো ক্ষতি করে না। কিন্তু গায়ে পা পড়লে? ফটিক এ সময়ই ফেরে। পিদিমের আলোয় যদি দেখতে না পায় সাপ দুটোকে। আজ কৃষ্ণপক্ষ, বাইরেটা বেজায় অন্ধকার। মাসি শোনে আগল ঠেলে ফটিক ঢুকলো উঠোনে। সোজা সিঁড়ির দিকে হেঁটে আসছে। অধ্যায় শেষ না হলে পাঠ শেষ করা চলবে না। মাসি ঝুঁকে থাকে বইখানার উপর। ঠাকুর! চোখ থেকে এক ফোঁটা জল পড়ে। ফটিক আসছে। ঠিকাদারের লরি একটু আগেই মাটি ফেলেছিল সাইদের মজা পুকুরে। তারই একটা হেডলাইট জ্বলল। সমস্ত বাড়ি উঠোন ধাঁধিয়ে একটা আলো এসে পড়ে। ফটিক থেমে যায়। মাসি ঝুঁকে পড়ে বইয়ের উপর। ঠাকুর! ফটিক চিৎকার করে ওঠে, মাসি পালাও! মাসি একখানা হাত তুলে করতলখানা তাকে দেখালো। উঠল না, নড়ল না, শুধু হাতখানা তুলে ফটিককে অভয় দিল। অনেক ভেবে ভেবে ফটিকের আজকাল মনে হয়, না, মাসি তাকে বঞ্চিত করেনি। কি যেন একটা দিয়েছে, যার হিসেব নিকেশ করতে ফটিকের এ জন্মটা চলে যাবে বোধহয়। নমস্কার। আমাদের আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।